ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় পড়া চলছে। ডেথ রেফারেন্স ও আপিলের উপর আদেশ দেবেন উচ্চ আদালত। নিষিদ্ধ সংগঠন ছাড়া কারো সভা সমাবেশে বাধা নেই জানালেন আইনমন্ত্রী। জুলাই সনদ সামনে রেখে সংবিধান সংশোধনে গঠন হচ্ছে কমিটি। ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলার সুযোগ নেই। বাংলাদেশ ভারত সম্পর্কে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও প্রভাব পড়বে না অর্থনীতিতে জানালেন দীনেশ ত্রিবেদী। বাণিজ্যিক সম্পর্ক আগামীতে আরও বাড়ার আশা বাণিজ্য মন্ত্রীর। টাকা না দিই তাইলে বলে গাছ কাটা মামলা দিবে। আর পরিণামে জাল নৌকা শুদ্ধ মনে করেন গায়ে হয়ে যাবে, নিজেও গায়ে হয়ে যেতে পারে। প্রভাবশালীদের নিয়ন্ত্রণে পটুয়াখালীর উপকূলের চর, খাল, নদী ও সাগরের মোহনা। মাছ ধরতে জেলেদের গুনতে হচ্ছে টাকা। বন বিভাগের অনুমতির আড়ালে ইজারা বাণিজ্য। এবং যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে রেস্তোরাঁয় ঢুকে হঠাৎ গুলি, প্রাণ গেল এক বাংলাদেশির। আহত আরেকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে হাসপাতালে। এখনও গ্রেফতার হয়নি কেউ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। ফেনীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা চলছে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা করা হচ্ছে। রায়ে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ ১৬ জনের মৃত্যুদণ্ড বহাল থাকবে বলে প্রত্যাশা রাষ্ট্রপক্ষের। অন্যদিকে সব আসামির খালাস চেয়েছেন আসামি পক্ষ। ২০১৯ সালের ২৭ মার্চ আসামি সিরাজউদ্দৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মামলা হলে তাকে গ্রেফতার করা হয়। মামলা তুলে না নেয় ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১০ এপ্রিল মারা যান নুসরাত। এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাব তার কাছে। আফজাল, ফেনীর নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে। ১০টা ৪০-এ রায় ঘোষণা শুরু হয়। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি এ কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এই রায়টি ঘোষণা করছেন। পূর্ণাঙ্গ একটি রায় তিনি দেবেন। এই মামলায় ৮৭ জন সাক্ষী বিচারিক আদালতে সাক্ষ্য দিয়েছেন। সেই সাক্ষীর সাক্ষ্যগুলো পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে এই ১৬ জন আসামির মধ্যে ১২ জন আসামি নিজের দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন। সেই জবানবন্দিগুলো কিন্তু পর্যালোচনা করা হচ্ছে এবং রাষ্ট্রপক্ষ থেকে যে ধরনের তথ্যপাত্য এবং আইনি যুক্তি আদালতে তুলে ধরেছেন, সেই ধরনের সিদ্ধান্তগুলো আদালতে উপস্থাপন করেছেন, সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে আসামি পক্ষের আইনজীবীরা যে ধরনের আইনি পয়েন্টের যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, সেগুলো কিন্তু পর্যালোচনা হাইকোর্ট করছেন এবং সবগুলো শেষ হতে হয়তো সময় লাগবে। সময় লাগার পরেই অর্থাৎ আদালত চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন যে ১৬ আসামির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেই ১৬ আসামির মধ্যে কাদের কাদের মৃত্যুদণ্ড টিকবে এবং কাদেরকে তিনি খালাস দেবেন বা কাদের সাজা কমবে, সেই বিষয়টি হয়তো লম্বা একটি রায় আদালত দিচ্ছেন, সেটি সময় সাপেক্ষ ব্যাপার এবং কিছু সময়ের পরেই অর্থাৎ আমরা আশা করছি যে দুপুর ২টার মধ্যে কোর্টের বিরতির আগে আমরা এই পূর্ণাঙ্গ রায়টি জানতে পারবো। এই মামলাটি অত্যন্ত আলোচিত একটি মামলা। ২০১৯ সালের ২৭শে মার্চ ফেনীর সোনাগাজী যে ফাজিল মাদ্রাসা, সেই মাদ্রাসার একজন দ্বিতীয় বর্ষ শিক্ষার্থী নুসরাত, তাকে সাইক্লোন সেন্টারে ডেকে নিয়ে গিয়ে গায়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হবে। মৃত্যুর আগে নুসরাত একটি ডাইং ডিক্লারেশন দিয়েছিলেন এবং কিভাবে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল সেই বিষয়টি তিনি আদালতে বা সেই বিষয়টি তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার ভাইকে তিনি জানিয়েছিলেন। সেই বিষয়টিও কিন্তু আদালতে উপস্থাপন করা হয়েছে এবং এই মামলাটি অত্যন্ত স্পর্শকাতর একটি মামলা, কারণ এই মামলাটি হওয়ার পরে আসামিদের গ্রেফতারের জন্য সারা বাংলাদেশের মানুষ যেমন ফুঁসে উঠেছিল, একই সঙ্গে যে আসামিকে গ্রেফতার করা হচ্ছে অর্থাৎ এস এম সিরাজউদ্দৌলা, তার মুক্তির দাবিতেও কিন্তু বিক্ষোভ হয়েছিল। অর্থাৎ উভয় পক্ষ থেকেই যেটি আশা করা হচ্ছে যে নুসরাতের পরিবার যেন ন্যায় বিচার পায়। রাষ্ট্রপক্ষ থেকে বলছেন যে তারা ১৬ জন আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে, এটি তারা প্রত্যাশা করছেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন যে এই মামলায় ১২ জন আসামি আদালতে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছেন, তাদের জবানবন্দি জোর করে নেওয়া হয়েছে। সেই কারণে অনেক আসামি এই মামলা থেকে খালাস পাবেন এমনটি প্রত্যাশা আসামি পক্ষ থেকে করা হচ্ছে। যাই হোক, কী রায় হচ্ছে সেটি হয়তো আমরা দুপুর ২টার মধ্যেই জানতে পারবো। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। হাইকোর্ট থেকে সহকর্মী আফজাল হোসেন। নিষিদ্ধ সংগঠন ছাড়া কারো সভা সমাবেশে বাধা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। জুলাই সনদ সামনে রেখে
সংবিধান সংশোধনে কমিটি গঠন হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। সিডাপ মিলনায়তনে এক আলোচনায় মন্ত্রী বলেন, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলার সুযোগ নেই। কোনো আইন আছে কিনা যে আপনারা সভা করবেন তা নিষিদ্ধ করতে হবে বা বাধা দিতে হবে, এরকম কোনো আইন আনলেস আপনার রাজনৈতিক দল নিষিদ্ধ কোনো রাজনৈতিক সত্তা হিসাবে বিবেচিত হয়। যেহেতু আপনার নিষিদ্ধ রাজনৈতিক সত্তা নেই, ইউ আর ফ্রি টু অর্গানাইজ এনি প্রোগ্রাম এবং সরকারের সমালোচনা সেখানে করবেন। সরকারের এখানে স্তুতি বাক্য পাঠ করার জন্য নিশ্চয়ই রাজনীতি করেন। শুনে আপনাদের অধিকার আছে এবং সেই অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কার্টুনিস্ট মুস্তাককে কিভাবে কারাগারে হত্যা করা হলো, আমরা সেই সংস্কৃতি থেকে বের হয়ে আসার চেষ্টা করছি। আমরা ঘুরে দাঁড়িয়েছি, আমরা ঘুরে দাঁড়িয়ে একটি সঠিক গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছি। হ্যাঁ, আমাদের গতি স্লো হতে পারে। বাংলাদেশ ভারত সম্পর্কে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আর বাণিজ্য মন্ত্রীর আশা, আগামীতে প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও নিবিড় হবে। সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। সম্প্রতি ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দল সফর করেছে বাংলাদেশে, সে বিষয়েও কথা বলেন তারা। আগামীতে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও নিবিড় হওয়ার আশা করেছে ঢাকা নয়াদিল্লি। প্রস্তাব করেছেন, একটি হলো ভারত এবং বাংলাদেশের ব্যবসায়ীদের সমন্বয়ে একটি টাস্ক ফোর্স করা এই দেশের অবকাঠামোর বিনিয়োগের জন্য। আরেকটি হচ্ছে এখানকার ডিজিটাল অবকাঠামো নির্মাণের জন্য, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটা টাস্ক ফোর্স করা। তো এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাণিজ্যিক সম্পর্কের মধ্যে গতি আনা, ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়া, নতুন বিনিয়োগের সুযোগ এবং ক্ষেত্র খোঁজা, এটি একটি বহমান প্রক্রিয়া, এটি চলতে থাকবে। And let us work together for each other's people. Bangladesh is a vibrant, sovereign, independent country. So is India. Nobody is big, nobody is small, all are equals, and we have to work on that footing. বঙ্গোপসাগর ইজারার নামে লাখ লাখ টাকার বাণিজ্য। বন বিভাগের অনুমতির আড়ালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে উপকূলের চর, খাল, নদী ও সাগরের মোহনা। মাছ ধরতে হলে জেলেদের গুনতে হচ্ছে লাখ লাখ টাকা। বন কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালীদের যোগ সাজস্যে গড়ে ওঠা এই সিন্ডিকেটের কাছে জিম্মি মৎস্যজীবীরা। জেলা প্রশাসন বলছে, সমুদ্র, নদী কিংবা খাল ইজারা দেওয়ার ক্ষমতা কারণই। শিকদার জাবির হোসেনের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়ে চলে আসে। এটা মিথ্যা কথা। যদি আমি টাকা না দিই তাইলে বলে গাছ কাটা মামলা দিবে। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশি, যেখানে সবার জন্য উন্মুক্ত থাকার কথা মাছ ধরার সুযোগ, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। তুফানিয়া চর সংলগ্ন বঙ্গোপসাগরের এই মোহনাটি বন বিভাগের কাছ থেকে ইজারা নেয়ার দাবি স্থানীয় প্রভাবশালী আড়তদার মোশাররেফ হোসেনের। তাই তাকে 2,60,000 টাকা দিয়ে এখানে মাছ ধরছেন জেলে জাকির মাঝি। এই মোহনায় অন্য কোনো জেলের মাছ ধরার সুযোগ নেই। প্রত্যেক বৈশাখে ডিট দেয় 2,60,000 টাকায় চর আমাদেরকে 1 বছরের লেগে বিট দিচ্ছে। 1 বছরের ভিতরে এই চর করা কেউ দিতে পারে। কিভাবে এত বিশাল জলাঞ্চলের নিয়ন্ত্রণ চলে গেল একটি চক্রের হাতে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে আসে বন বিভাগের অনুমতিপত্র বিএলসি। বন বিভাগের আওতাধীন খালে মাছ ধরার এই অনুমতিকে কেন্দ্র করেই আশপাশের বিস্তীর্ণ জলাঞ্চল নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। আর এই পুরো প্রক্রিয়ায় বন বিভাগের কিছু কর্মকর্তা জড়িত বলেও অভিযোগ জেলেদের। যে টাকা দিয়ে নিতে পারে তারা মাছ ধরতে দেয়, আর অন্য কেউ মাছ ধরতে দেয় না। কারে টাকা দেওয়া লাগে, আর টাকা না দিলে কি হয়? বিটো বিচারে সরকারিভাবে বেলসি ওসিরা কাটিয়ে দেয়, ফরেস্টাররা কাটিয়ে দেয়, যেমন নেতা করে, স্থানীয় নেতা করে, নেতার কাছ থেকে আমরা আর কি টাকা দিয়ে কিনে এবার ভাই। এই খালগুলোতে চাইলেই কোনো জেলে মাছ শিকার করতে পারেন না। মাছ শিকারের জন্য বন বিভাগের কর্মকর্তা এবং প্রভাবশালীদের নির্ধারিত টাকা পরিশোধ করেই নির্দিষ্ট কিছু লোক মাছ শিকার করতে পারেন। কিন্তু মোটা অঙ্কের এই টাকা দেওয়ার সামর্থ্য নেই অনেক সাধারণ জেলের। এতে বংশ পরম্পরায় মাছ ধরে জীবিকা চালানো মানুষগুলো পড়েছেন চরম বিপাকে। আমি একটা হতা চাইছি, আমার 20,000 টাকা দিতেই। টাকা না দিলে এরা
আমার সাথে সেইভাবে ভালো ব্যবহার করে না। সম্প্রতি মাছ ধরার অনুমতি দেওয়ার কথা বলে শতাধিক জেলের কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে বন বিভাগের মৌডুবি বিট কর্মকর্তা শোয়েব খানের বিরুদ্ধে। অভিযোগের পর তার বদলি হলে টাকা ফেরত ও বিচারের দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। আমাদের কাছ থেকে তুফাইনা চর দেবে গইয়া 1.5 লক্ষ টাকা নিস। যদি টাকা না দিয়ে ওই বনে ঢোকে তাহলে সে মামলার হুমকি দেয়। আর আমরা সাধারণ মানুষ ভয়তে কি করব? আপনি ওখানে সমুদ্র ইজারা দিয়েছেন। অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে গেলে সময় সংবাদের ক্যামেরা দেখে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত বন কর্মকর্তা। সমুদ্র বা এইগুলো কি ইজারা দেওয়া যায়? না, ইজারা না, আমরা পারমিট দিছি, আমরা সরকার পারমিট দিছি, আমাদের পারমিট দিতে পারি, আমরা এটা কি আপনি আবেদন সাপেক্ষে দিতে পারি। এক একটি চরে মাছ ধরার অনুমতিপত্র নিতে সরকারি রাজস্ব হিসেবে জমা দিতে হয় মাত্র 500 থেকে সর্বোচ্চ 5000 টাকা। অথচ এর আড়ালে 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত লেনদেনের অভিযোগ রয়েছে। আমি জানি চর আছে, এক একটা চর বা একটা খাল এখন এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। 24টা বিএলসি দিয়েছেন, তার মানে এই বনে 24 জন মানুষ মাছ ধরতে পারবে। এটা তো আমার তো সীমিত জায়গা। তবে বন বিভাগের অনুমতি কিংবা ইজারার নামে বঙ্গোপসাগর নিয়ন্ত্রণের অভিযোগ সরাসরি নাকচ করেছেন জেলা প্রশাসক। বন বিভাগ কেন, কারোই কিন্তু সমুদ্রকে ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই, যে সমুদ্র হচ্ছে উন্মুক্ত। রাঙ্গাবালির উপকূলে রয়েছে 30টির বেশি চর ও ডুবোচর। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। বিএনপি সরকারের বিরুদ্ধে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহে ব্যর্থতার অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের 180 দিনের চিত্র তুলে ধরে তিনি এ অভিযোগ করেন। এই সরকার 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভা বৈঠকে সরকারের 180 দিনের জন্য একটা পরিকল্পনা নির্ধারণ করেছিল, যেখানে তারা 3টি বিষয়কে অগ্রাধিকার দিয়েছিল। একটি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহ। আমরা দেখতে পেলাম যে এই 6 মাসে এই যে 3টি বিষয়কে তারা অগ্রাধিকার দিয়েছিল, এই 3টি বিষয়তেই তারা কিন্তু নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ক্ষতিপূরণ পাননি বেশিরভাগ ব্যবসায়ী, উল্টো পুড়ে যাওয়া ভবনের নিচেই দেদারসে চলছে পণ্য খালাস। ফায়ার সার্ভিস কার্গো ভবনটিকে ঝুঁকিপূর্ণ বললেও ভ্রুক্ষেপ নেই কারো, এমনকি সুরক্ষা নিশ্চিতে কোনো চিঠিও দেয়নি বাংলাদেশ বিমান। বিশেষজ্ঞদের প্রশ্ন, ক্ষতিগ্রস্ত ভবনে আবারও দুর্ঘটনা ঘটলে দায় নেবে কে? কাজল আবদুল্লাহর 2 পর্বের ধারাবাহিকের আজ 3য় পর্ব। ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান মিন্টু। 2025 অক্টোবর ঢাকা বিমানবন্দরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। স্পর্শকাতর এলাকায় এমন ধ্বংসলীলায় স্তম্ভিত হয় দেশবাসী। এ ঘটনায় শুধু তৈরি পোশাক খাতের ক্ষতি হয় আর্থিক মূল্যে প্রায় 102 কোটি টাকার, আর সামগ্রিক ক্ষতি প্রায় 12,000 কোটি টাকা। ঘটনার পর পেরিয়েছে 10 মাস। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কি আদৌ পেয়েছেন ক্ষতিপূরণ? কিছু কোম্পানি হয়তো ইন্স্যুরেন্স ক্লেম পেতে পারে, বা ম্যাক্সিমামে এগুলো পাওয়া যায় না আসলে, কারণ ছোট বিষয় তো। এখানে দেখা যায় $5,000, $10,000, $20,000 ইস্যু থাকে, যেগুলো শুধু আর্জেন্ট পণ্য। তো এই ছোটো ফিগার নিয়ে ইন্স্যুরেন্স ক্লেম করে তার পিছিয়ে ঘোরার থেকে অনেকে এটা করেও না। এবার আসা যাক আমদানি কার্গো ভিলেজের বর্তমান দৃশ্যপটে। এখনো দেয়ালে আগুনের কালো দাগ, পুড়ে যাওয়া ছাদ, ক্ষতিগ্রস্ত নানা উপকরণ দৃশ্যমান, অথচ সেই জায়গারই কিছু অংশ রং করে চলছে সব ধরনের কর্মযোগ্য। 18 অক্টোবরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কার্গো ওয়ারহাউস পুড়ে ছাই হয়ে গেছে। 10 মাস অতিবাহিত হয়েছে, অদ্য পর্যন্ত এই কার্গো ব্যবস্থাপনার কোনো আমরা ভালো কিছু দেখতে পাচ্ছি না। এদিকে গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনায় থাকা বাংলাদেশ বিমান জানিয়েছে, নিরাপদ কার্গো কমপ্লেক্সের জন্য চিঠি দেওয়া হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে। বর্তমান অবকাঠামো কতটুকু নিরাপদ জানতে চাইলে পুরো বিমানবন্দরের নিরাপত্তা অবকাঠামো, অগ্নি নিরাপত্তা ও পরিচালনার দায়িত্বে থাকা সিভিল এভিয়েশনের পর্ষদ সদস্য কেউই কথা বলেননি। আমাদের বি সেকশনে যে চালু আছে, এখানে নিরাপত্তা সঠিকভাবে রয়েছে এবং ফায়ার সেফটি প্ল্যান এটাও আমাদের অ্যাপ্রুভালের জন্য অপেক্ষায় আছে। ভবনটিতে অনুমোদিত ফায়ার সেফটি না থাকায় কার্যক্রম পরিচালনা ঝুঁকিপূর্ণ বলছে ফায়ার সার্ভিস। আবারও কোনো অঘটনের দায় বর্তাবে বেবিচকের ওপরই। এই বিল্ডিংটা তো একসময় করা হয়েছিল, এটা একটা কার্গো স্টোরেজ ফ্যাসিলিটি। এইটা তো কার্গো ভিলেজ হিসেবে মানে গণ্য করা যায় না এটা, এবং কার্গো ভিলেজের যে ক্যারেক্টারিস্টিক্স থাকে সেই ক্যারেক্টারিস্টিক্সের কোনো কিছুই এখানে নাই। এটা একটা কার্গো গোডাউন হিসেবে করা হয়েছিল। যতক্ষণ না তারা ফুল ফ্লেজেড আপনার কার্গো কমপ্লেক্স তৈরি করছে, ততক্ষণ কিন্তু
ঝুঁকি থেকেই যায়। সাময়িক সুবিধা পেতে নিরাপত্তায় আপোষ করলে দীর্ঘমেয়াদে আরও বড় ক্ষতির ঝুঁকি তৈরি হয়, সতর্কবার্তা অংশীজনদের। স্বল্প পরিসরে হলেও এই পোড়া কার্গো ভবনের নিচেই প্রতিদিন আনাগোনা শত শত মানুষের। চলছে ব্যাংকিং, কাস্টমস এবং পণ্য খালাসের মতো কার্যক্রম। সংশ্লিষ্টরা মনে করেন পরবর্তীতে যে কোনো ঘটনায় প্রাণহানির মতো ঘটনা, পাশাপাশি প্রশ্নবিদ্ধ হতে পারে বাংলাদেশের এয়ার কার্গো ব্যবস্থাপনা নিয়ে। শাহজালাল বিমানবন্দর থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ইউনাইটেড আই গ্যাস এলপিজি লিমিটেডের রিটেইল পার্টনার্স মিট অনুষ্ঠিত হয়েছে সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে অঞ্চলের 600 জনের বেশি খুচরা এলপিজি পরিবেশক অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড আই গ্যাস এলপিজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন উরতাজ, সিএফও ওসমান চেলিক এবং জেনারেল ম্যানেজার ও হেড অব সেলস শওকত ওসমান জামিল সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতিষ্ঠানটি জানায়, খুচরা অংশীদারদের দীর্ঘদিনের সহযোগিতা ও আস্থার কারণেই ব্যবসায়িক সম্পর্ক আরও শক্ত হয়েছে। ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতার এই ধারা বজায় রাখা হবে। প্রথমবারের মতো বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অনলাইনে বদলি আবেদন চলছে। নিজ জেলায় শর্ত সাপেক্ষে বদলি হতে পারবেন শিক্ষকরা, তবে সফটওয়্যার জটিলতায় নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছে এসব জটিলতা নিরসনে কাজ চলছে। নূরে আলম বিন্টুর রিপোর্ট। বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসায় শিক্ষকদের বদলির আবেদন শুরু হয়েছে গত 21 আগস্ট। চলতি সপ্তাহ জুড়ে অনলাইনে পুরো আবেদন প্রক্রিয়া চলবে। বেশ কয়েকটি শর্তে শিক্ষকরা আবেদন করতে পারছেন। আবেদনকারী সর্বোচ্চ 3টি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। চাকরির আবেদনে দেয়া নিজ জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় শূন্য পদের বিপরীতে বদলি আবেদন। আবেদনকারী শিক্ষক বা স্বামী স্ত্রীর নিজ জেলা বা কর্মস্থলের জেলায় আবেদন করতে পারবেন। চাকরিতে যোগদানের 2 বছর হলে আবেদনের যোগ্য হবেন। বদলি হয়ে কর্মস্থলে ন্যূনতম 2 বছর কাজ করতে হবে। কারো বিরুদ্ধে সাময়িক বরখাস্ত বা ফৌজদারি মামলা থাকলে সে বদলি আবেদন করতে পারবেন না। এখানে ম্যানুয়াল কোনো সিস্টেম থাকবে না। এখানে কাউকে ফেভার করার সুযোগ থাকবে না। কারো ইচ্ছা মতো ম্যানুয়ালি বদলি করার সুযোগ না থাকার কারণে টোটালি যেটি স্বচ্ছ, তার প্রাপ্যতা ভিত্তিক, সেভাবেই বদলিটি একটি বাটন ক্লিকের মাধ্যমে সারা দেশে একযোগে হয়ে যাবে। বদলি প্রক্রিয়াকে স্বাগত জানাচ্ছেন শিক্ষকরা, তবে সফটওয়্যারে আবেদন করতে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। সমপদ বা সময় স্কেলে বদলিতে সমস্যা হচ্ছে। এখন চাইলে জনস্বার্থে একটা পয়েন্ট আমাদের বদলিতে আছে, যদি কোনো শিক্ষক কোনো জায়গায় নির্যাতনের শিকার হয়, সেই জায়গাটাকে ফোকাস করে সংশ্লিষ্ট অধিদপ্তর ওই শিক্ষককে বদলি করে জনস্বার্থে যে অন্য একটা জায়গায় দিয়ে শিক্ষককে নিরাপত্তা দিতে পারবে। সেই সঙ্গে স্বামী স্ত্রীর কর্মস্থলে জেলা দেয়া থাকলেও সেখানে আবেদন করা যাচ্ছে না। প্রতিষ্ঠানের শূন্য পদ থাকলেও সফটওয়্যারের ত্রুটির কারণে এসব পদ খালি দেখাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। পাসওয়ার্ড আইডি যে জটিলতা, সকল কিছু ঠিক থাকা সত্ত্বেও ইনভ্যালিড পাসওয়ার্ড আসছে, এটা তো শিক্ষকদের ভুল না, ভুল হচ্ছে আপনার যারা সংশ্লিষ্ট কর্মকর্তা, এদের ভুল। সারা দেশে এমপিওভুক্ত 5.5 লাখের বেশি শিক্ষক আছেন। এবারই প্রথমবার শিক্ষকরা বদলির সুযোগ পাচ্ছেন। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, বেসরকারি শিক্ষকদের যে বদলি প্রথা চালু হয়েছে সেটি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলে এর থেকে সুফল মিলবে। আর আবেদনের ক্ষেত্রে যেসব সমস্যা তৈরি হয়েছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। সুপ্রিয়, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আগামীতে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট্রি ক্রিস্টেনসন। এ সময় দুদেশের দ্বিপাক্ষিক নানা ইস্যুতে কথা বলেন তারা। ঘণ্টাব্যাপী চলা বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। সামনের দিকে আমরা বাংলাদেশ সরকার এবং মার্কিন সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং আমি আবারও রিপিট করছি, আমাদের ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং রিনিউয়েবল এনার্জিগুলোতে তারা আমাদের পিপিপি মডেলে সহযোগিতা করার ব্যাপারে
আশ্বস্ত করেছেন এবং এ ব্যাপারে পরবর্তীতে আমাদের অফিসিয়ালি সেক্রেটারি লেভেলে এবং ওনাদের দায়িত্বশীল ব্যক্তিরা আবার বসবেন এবং কথা বলবেন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে মাসুল ধার্যে আইন করতে যাচ্ছে ইরান। এরই মধ্যে দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশন খসড়া বিলে সমর্থন দিয়েছে। পাস হলে হরমুজের যাতায়াতের অনুমতিপ্রাপ্ত দেশগুলোর জাহাজকে নির্দিষ্ট ফি দিতে হবে। এমন অবস্থায় তেহরানের মিত্রদের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন পদক্ষেপকে পুরনো মার্কিন চাপ প্রয়োগের নীতি বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তাঁর দাবি, সামরিক হুমকির পর আবার নিষেধাজ্ঞায় ফেরা প্রমাণ করে ওয়াশিংটন সংকটের সমাধান খুঁজে পাচ্ছে না। খেলার খবর। পুরো টেস্ট সিরিজ জুড়ে বাংলাদেশি ক্রিকেটারদের লড়াকু পারফরমেন্সে মুগ্ধ অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। তামিম, হাসান, শরীফুলদের নিয়ে অজিদের মুখে কেবলই প্রশংসার সুর। ওয়ানডের পর টেস্টেও টাইগারদের ক্রিকেটীয় মানসিকতা নজর কেড়েছে শক্তিশালী অস্ট্রেলিয়ান ম্যানেজমেন্টের, যে কারণে বাংলাদেশের বিপক্ষে ভবিষ্যৎ আরও বেশি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগ্রহী বলে জানিয়েছেন দলটির সহ অধিনায়ক অ্যালেক্স ক্যারি। অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে সম্মান নিয়ে ফিরতে চেয়েছিলেন নাজমুল শান্ত। কথাটাকে সে সময় অনেকে বাঁকা চোখে দেখলেও এটাই এখন বাস্তবতা। ডারউইনের টাইগারদের পারফরমেন্সের পর ম্যাকাইয়ের লড়াকু মানসিকতা মুগ্ধ করেছে অস্ট্রেলিয়ানদের। তাই তো ম্যাচ শেষের একদিন পরেই ব্যাগে গ্রিনদের সহ অধিনায়ক জানালেন কতটা দারুণ ছিল এই টেস্ট সিরিজ। It was an entertaining series, wasn't it? Played in great spirits. কঠিন উইকেট, চেনা অচেনা কন্ডিশন আর মাঠের ভেতরে একে অপরকে ছেড়ে না দেওয়ার তীব্র মানসিকতা, সব মিলিয়ে ডারউইন থেকে ম্যাকাই প্রতিটা পরতেই ছিল রোমাঞ্চ। যেখানে হরহামেশাই ভরাডুবি হয় পাকিস্তান, শ্রীলঙ্কার মতো এশিয়ান জায়ান্টদের, সেখানে টাইগারদের এই হার না মানা ক্রিকেটীয় মনোভাব নিয়ে নিজের অনুভূতির কথা খোলামেলাভাবেই ব্যক্ত করলেন ক্যারি। জানালেন আরো বেশি ম্যাচ খেলার আগ্রহ। Yeah, it's been some great contests. আসলে এসব তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তবে আমি বলবো পুরো সিরিজটাই ভীষণ উপভোগ্য ছিল। ওয়ানডে ও টেস্ট দুই সংস্করণেই বাংলাদেশের বিপক্ষে গত কয়েক মাস আমাদের দারুণ লড়াই হয়েছে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে আরো বেশি দেখতে চাই আমরা। তাদের বিপক্ষে নিয়মিত দ্বিপক্ষীয় সিরিজ খেলতে পারলে দারুণ হবে। অ্যালেক্স ক্যারির এই বক্তব্য শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ইতিবাচক অগ্রযাত্রার স্বীকৃতি। শুধু তাই নয়, আগামী দিনে টি-20 এবং ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবেও বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ বলে মনে করেন অজি কোচিং স্টাফ এবং ক্রিকেটাররা। বাংলাদেশ দলে বেশ কিছু দারুণ তরুণ প্রতিভা উঠে এসেছে, যারা চাপের মুখেও ভালো খেলেছে। সামনের বড় টুর্নামেন্টগুলোর প্রস্তুতির জন্য এই ধরনের দলের বিপক্ষে ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলা আমাদের জন্য খুব কাজে দেবে। ওয়ানডের পর টেস্টেও শরীফুলের কোনো টোটকা খুঁজে পায়নি অস্ট্রেলিয়া। দুই ম্যাচে বাঁহাতি পেসারের 13 উইকেট যার বড় প্রমাণ। শরীফুলকে নিয়ে তাই সোজা সাপটা নিজের মুগ্ধতার কথাই জানালেন অ্যালেক্স ক্যারি। I think he took 6 for in that last ODI in Dhaka. And then he's come out and done the same here. So, he bowled beautifully. I think all the quicks from Bangladesh this series bowled really well. নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। He got the reward. এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় পড়া চলছে। ডেথ রেফারেন্স ও আপিলের উপর আদেশ দেবেন উচ্চ আদালত। নিষিদ্ধ সংগঠন ছাড়া কারো সভা সমাবেশে বাধা নেই জানালেন আইনমন্ত্রী। জুলাই সনদ সামনে রেখে সংবিধান সংশোধনে গঠন হচ্ছে কমিটি। ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলার সুযোগ নেই। এবং বাংলাদেশ ভারত সম্পর্কে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও প্রভাব পড়বে না অর্থনীতিতে জানালেন দীনেশ ত্রিবেদী। বাণিজ্যিক সম্পর্ক আগামীতে আরও বাড়ার আশা বাণিজ্য মন্ত্রীর। এই ছিল দুপুর ১২টার সময় সংবাদে।